ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে কাল থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধ ঘোষণা। আগের রেটে ভাড়াটা ধরছি, এখন যদি আমি বলি ভাই লিটারে আমার 15 টাকা করে বাড়ছে, এখন দিব 5,000 10,000 টাকা ডেভারেজ দিতে হবে। সবকিছু বেড়ে গেছে, আমরা এমনি দেওয়ালে পেট ঠিক গেছে। আগামীকাল সকাল থেকেই সকল গণপরিবহন এবং পণ্য পরিবহন গাড়ি বন্ধ রেখে এটা একটি সিদ্ধান্তের জন্য অপেক্ষা আছি। পাচার ঠেকানোর উদ্দেশ্য বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের দামের থেকে তাদের দাম বেশি দেখে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তেল কিন্তু স্মাগল হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য। টানা 5 মাস বাড়লো এলপিজির দাম। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বদলে যাওয়া বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। লন্ডনে ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন। যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরে নিয়মের ব্যত্যয় হয়নি বললেন আইনমন্ত্রী। জেল আপিল ও সাধারণ আপিল সমান্তরালে না চলায় বিভ্রান্তি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দীপাবলি উদযাপন। অশুভ শক্তির হাত থেকে রক্ষার প্রার্থনা। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে কাভার্ড ভ্যান মালিক সমিতি। বেড়েছে এলপিজির দামও। আর খাত সংশ্লিষ্টরা বলছেন পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যপণ্য বিশেষ করে কাঁচা শাকসবজির দাম বাড়বে। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দাম বাড়ানোর প্রক্রিয়া বৈধ হয়নি। প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত ছিল জ্বালানি পণ্য কেরোসিন ও ডিজেলের দাম। 2016 সালে জ্বালানি পণ্য দুটির দাম কমিয়ে লিটার প্রতি 65 টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $80 ছাড়িয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে প্রতিদিন প্রায় 20 কোটি টাকা লোকসান দিতে হচ্ছে সরকারকে। হিসাব বলছে গত অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লোকসান হয়েছে প্রায় 727 কোটি টাকা। এরই প্রেক্ষিতে বুধবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করেছে সরকার। 80 টাকা হচ্ছে এখন সরকারি রেট। সরকার যে রেট দিয়েছে আমরা সেই রেট তেল বিক্রি করতেছি। এটা তো আমাদের পকেটে থেকে যাবে এখন যদি বেশি নেয়। এদিকে হঠাৎ করেই জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হওয়ায় পাম্পে এসে বিপাকে পড়েন অনেকেই। 5,000 10,000 টাকা ডেভারেজ দিতে হবে। যে অবস্থা এখন শুধু সরকারি চাকরিজীবীরা থাকুক, আমরা এই দেশ থেকে চলে যাই। আগের রেটে ভাড়াটা ধরছি, এখন যদি আমি বলি ভাই লিটারে আমার 15 টাকা করে বাড়ছে, এখন দিব। মালিকরা বলছে যে 2-3 দিন চলাও, তারপর আমরা দেখতাছি। তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক বন্ধের ঘোষণা দিয়েছে এই খাতের মালিক ও শ্রমিকরা। এদিকে তেলের দাম নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের মধ্যেই বাড়ল এলপি গ্যাসের দাম। 12 লিটারের সিলিন্ডার 54 টাকা বাড়িয়ে 1313 টাকা নির্ধারণ করা হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, বাপ্পি, আমরা রিপোর্টটিতে দেখলাম এবং আমরা সবসময় দেখি যে ডিজেল কেরোসিনের দামের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তারপরেও আন্তর্জাতিক বাজারের কথা বলে কিন্তু বাড়ানোর কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে বাড়ার কারণ হিসেবে কি বলছে, আপনার বিশ্লেষণ কি? রাব্বি, আসলে যে জ্বালানি বিভাগের তরফ থেকে মোটামুটি বেশ কয়েকটি কারণ হিসাবে তুলে ধরা হলো। তার মধ্যে যে কারণটি সবার আগে বলা হচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক বাজারে যে দাম বৃদ্ধি। আপনারা জানেন যে গত মাস দেড়েক যাবতই কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করেছে এবং গত সেপ্টেম্বরে বলা যায় যে 7 বছরের পর যে $80 রেট বেশি অতিক্রম করেছে যে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি, এবং এখন বর্তমানে $83-84 সেটি অবস্থান করছে, যেটি আসলে যে গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ। তো সেই জায়গা থেকেই জ্বালানি বিভাগ বলছে যে তাদেরকে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না, এবং গত কয়েকদিন যাবতীয় কিন্তু সেরকম ইঙ্গিত দেওয়া হচ্ছিল জ্বালানি বিভাগের তরফ থেকে। এবং সেখানেই কিন্তু জ্বালানি বিভাগের একটি আবেদনও গিয়েছিল বিপিসির তরফ থেকে, অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মূলত তারই
বাংলাদেশে ডিজেল এবং যে ফার্নেস ওয়েল সহ যে অন্যান্য যে পেট্রোলিয়াম যে পণ্যগুলো রয়েছে তারাই মূলত সরবরাহ করে। তো মূলত রবিন, আপনি সেই বলছিলেন যে জায়গাতে- আসলে জ্বালানি বিভাগের কথা, যে তাদের পরামর্শক্রমে দামটা বাড়ানো হয়েছে, আন্তর্জাতিক বাজারের কথা বলা হচ্ছে। আমরা কিন্তু অনেক সময় দেখি আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং আমরাও কিন্তু এটি ফলো করে প্রচার করে থাকি, যখন কমে তখন কি আমরা আমাদের বাজারে সেই প্রভাবটা ওই তুলনায় দেখতে পাই? না রাব্বি, আসলে সব সময় কিন্তু ঠিক একই রকম চিত্র কিন্তু দেখা যায় না, এবং সে জায়গাতেই কিন্তু নানা সময় নানা ধরনের প্রশ্ন ওঠে। আমি যদি আপনাকে বলতে যাই যে সবশেষ যখন মূল্য সমন্বয় করা হয়েছিল সেটি 2016 সালের এপ্রিলে, তখন কিন্তু জ্বালানি বিভাগের তরফ থেকে যেটি বলা হয়েছিল যে নামমাত্র মূল্যই কিন্তু দাম কমানো হয়েছিল, অর্থাৎ 68 টাকা তখন ছিল, তখন 65 টাকা দাম ঠিক করা হয়েছিল। যদিও তখন বিপিসির যে ক্রয় মূল্য তখন পড়তো 48 টাকার মতন, অর্থাৎ সে জায়গাতে যেটি দেখা যাচ্ছে যে বিপিসি প্রায় 17-18 টাকা প্রতি লিটারে তারা কিন্তু লাভ করত। তো সেই জায়গাতে কিন্তু জ্বালানি বিভাগের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে পরবর্তীতে তারা মূল্য আবারও সমন্বয় করবেন। কিন্তু রাব্বি, আমি যদি বলতে যাই যে 2016 সালের পর এখন 2021 সাল, তারপরে কিন্তু আর কখনো জ্বালানি তেলের দাম কমানো হয়নি, এবং যে তখন যে নামমাত্র মূল্যে যেই দামটি কমানো হয়েছিল মাত্র 3 টাকা, তখন আসলে যে জনজীবনে কতটা ইতিবাচক প্রভাব তার ফলে পড়বে সেটা নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন তখন উঠেছিল। তো সে জায়গাতে কিন্তু এই প্রশ্নগুলো উঠে, এবং সে জায়গাতে কিন্তু আজকে যখন দাম বৃদ্ধি করা হয়েছে তখন কিন্তু জ্বালানি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু একটি প্রশ্ন তুলেছেন যে বিপিসি এখন লোকসানের কথা বলছে, তখন তারা যখন যে লাভ করছিল তখন আসলে তারা সেই লাভটি কোথায় গিয়েছিল, এবং সেই জায়গাতে তারা একই সঙ্গে যে জ্বালানি তেলের যে দাম বৃদ্ধির যে প্রক্রিয়া সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। এবং তারা আসলে বলেছেন বিপিসির উচিত ছিল জ্বালানি বিভাগে না গিয়ে বিআরসি যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে তারা গিয়ে তারা তাদের আবেদন নিয়ে যাবেন, এবং সেখানে ভোক্তাদের উপস্থিতিতে সেটি দাম তাদের যে আবেদন রয়েছে সেটি যাচাই বাছাই হবে, যাচাই বাছাই হওয়ার পরে তারপর সে দামটি ঠিক করা হবে। কিন্তু সেটার ব্যত্যয় ঘটেছে, এবং সে কারণে বিশেষজ্ঞরা যেটি বলেছেন যে বিআরসি আইন যে 2004 তার আসলে যে সে আইনের লঙ্ঘন হয়েছে, এই যে সবশেষ যে আদেশটি হলো তার মাধ্যমে। আমি যদি বলতে চাই যে অন্যান্য আরো কয়েকটি কারণ যে আমাদের রয়েছে, যে একদিকে আমরা যেটি বলেছিলাম যে আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি সেটি আমরা আলোচনা করেছিলাম, এবং বিপিসির লোকসানের বিষয়টি। রবিন, আমরা যদি শেষের আপনার তথ্যটা বিশ্লেষণে যাই, যে পাচারের সংখ্যা, এবং স্পষ্টত কিন্তু প্রতিমন্ত্রী বলেছেন যে পাচার ঠেকানোর উদ্দেশ্যে এমনটা করা হয়েছে, এক্ষেত্রে কি বলবেন? আচ্ছা রাব্বি, আসলে যদি বলতে যাই আমাদের যেটি জ্বালানি বিভাগের তরফ থেকে গতকাল মাত্র দাম বৃদ্ধির যেটি কার্যকর হওয়ার মাত্র 2 ঘন্টা আগে তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সেখানে তারা যে কথাটি বলেছিলেন যে গতকাল পর্যন্ত বাংলাদেশে আসলে যে প্রতি লিটার ডিজেল এবং কেরোসিন এটি 65 টাকায় বিক্রি হতো, অন্যদিকে ভারতে সেটি আসলে যে 100 রুপি অতিক্রম করে ফেলেছিল, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 124 টাকার মতন সেটি আসলে যে বিক্রি হয়। তো সেই জায়গাতে জ্বালানি বিভাগের তরফ থেকে যেটি বলা হয়েছিল প্রায় 58 বা 59 টাকার মতন যে কম বিক্রি হচ্ছে, এবং সেই সুযোগটাই কিন্তু অন্যরা নেওয়ার চেষ্টা করবেন, এবং তারা আসলে যে সেটি পাচার হওয়ার সংখ্যা তারা করছেন এবং পাচার হচ্ছে। কিন্তু এখানে বিশেষজ্ঞরা যে একটি প্রশ্ন তুলেছেন, বিশেষজ্ঞরা বলছেন যে এই যে মন্ত্রী যে কথাটা বললেন তার আসলে ভিত্তি কি। আমরা অবশ্য একটু যে প্রতিমন্ত্রীর কথাটি আমরা একটু শুনে নিতে চাই, যে মন্ত্রী আজকে যে এই আদেশ হওয়ার পরেও কিন্তু তিনি এখন গ্লাসগোতে অবস্থান করছেন, সেখানে তিনি সাংবাদিকদের একটি প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা একটু মন্ত্রীর প্রতিক্রিয়াটি শুনে নেব। আমাদের দামের থেকে তাদের দাম বেশি দেখে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তেল কিন্তু স্মাগল হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রাইসে, এবং আমার মনে হয় না যে এটা খুব সহনীয় পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট থাকবে। আমরা আশা করছি যে এটা বেশি দিন থাকবে না, যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে। তবে এই জায়গাটায় বিশেষ করে যারা কৃষকের ব্যাপারে, যারা এই ডিজেলটা ব্যবহার করে তাদের ব্যাপারে তো সরকার ভর্তুকি কম দাম রাখবে না। রাব্বি, নিশ্চয়ই আপনি প্রতিমন্ত্রীর বক্তব্যটি শুনেছিলেন। তিনি আসলে যে লন্ডনে থাকা অবস্থায় সাংবাদিকদের এই কথাটি বলেছিলেন। তো একজন জ্বালানি বিশেষজ্ঞের সঙ্গে আমার কথা হয়েছিল, তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তিনি আসলে যে ভোক্তা অধিকার সংগঠন বাংলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ এবং জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম, তিনি সেই জায়গাতে একটি প্রশ্ন তুলেছিলেন। এই যে জ্বালানি বিভাগের তরফ থেকে যে কথাটি বলা হয়েছে, যে সংখ্যাটি প্রকাশ করা হয়েছে ভারতে জ্বালানি তেল সেটি পাচার হতে পারে, সেটি আসলে ভিত্তিটা কি সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এখন পর্যন্ত কি সে বিষয়ে কি যে জ্বালানি বিভাগের কোনো
গবেষণা রয়েছে, তাদের কোনো সমীক্ষা আছে, কিংবা কোনো গণমাধ্যমে কি সে ধরনের কোনো খবর এসেছে? সে প্রশ্নটা কিন্তু তারা তুলেছেন এবং সেই জায়গাতে কিন্তু যে জ্বালানি বিভাগের তরফ থেকে যতগুলো কারণ রয়েছে সবগুলো কারণে কিন্তু বিশেষজ্ঞরা যারা আছেন বা ভোক্তা অধিকার যে প্রতিনিধিরা রয়েছেন তারা প্রশ্ন তুলেছেন যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে তখন কি আমাদের এখানে কমানো হয় কিনা। দ্বিতীয় আরেকটি যে কারণ হিসেবে বলা হয়েছিল যে বিপিসি লোকসান করছে, তখন প্রশ্ন তোলা হয়েছিল যে বিপিসি আগে তো লাভবান ছিল, যখন মানে আমরা জানি যে 40-45 ডলারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম নেমে গিয়েছিল, তখন তো বিপিসি লাভ করত, তখন দেখা যাচ্ছে 13-14 টাকা পর্যন্ত বা 15 টাকা পর্যন্ত যে তারা লাভবান হতো তখন কি। এবং সেখানে এই পরিবহন বা অন্যান্য জায়গায় যে প্রভাব পড়ে সেটি হয়তো দেখবো, তার আগে বোধহয় একটা রিপোর্টও আছে। হ্যাঁ, আমরা একটু সেই রিপোর্টটি আসলে দেখে নিতে চাই। বন্দরনগরের প্রতিটি পেট্রোল পাম্পের ডিজেল মেশিনের উপর এ ধরনের নোটিশ টাঙিয়ে দিয়েছে মালিক পক্ষ। আর হঠাৎ করেই ডিজেলের লিটার প্রতি 15 টাকা বাড়ানোয় সবচেয়ে বেশি জটিলতায় পড়তে যাচ্ছে গণ এবং পণ্য পরিবহন খাত। আর তাই প্রতিবাদ জানাতে শুক্রবার সকাল থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো। ভাড়া এবং আমাদের তেলের দামের সাথে সম্পৃক্ত রেখে আমাদেরকে পরিবহন খরচটা ওভারকাম হওয়ার কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। ব্যাপারটা সমাধান হওয়া জরুরি। মালিকদের চাপ, যাকে কেন্দ্র করে আমরা আগামীকাল সকাল থেকেই চট্টগ্রাম শহরের সকল গণপরিবহন এবং পণ্য পরিবহন গাড়ি বন্ধ রেখে এটা একটি সিদ্ধান্তের জন্য অপেক্ষায় আছি। পরিবহন শ্রমিকদের অভিযোগ, আগে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়ানো সহ নানা জটিলতায় যাত্রী ভাড়া বাড়ানোর কথা থাকলেও এখনও তার সমন্বয় হয়নি। এই অবস্থায় নতুন করে দাম বাড়ানোতে তাদের ভোগান্তিতে পড়তে হবে। ডিজেলে 15 টাকা বেড়ে দেওয়াতে মালিকের এই মুহূর্তে মনে করেন আইবিএর সাথে তার সামঞ্জস্য থাকবে না। পূর্ব যে নির্ধারিত বাড়াটা নিতে পারি নাই, বর্তমানেও কিন্তু ওইবার আমরা এখন নিতে পারি না। এর মধ্যে দেখা গেল যে আপনার কি 15 টাকা করে আপনার বাড়ি দিল 80 টাকা, মানে 80 টাকা দিয়ে আমরা আমাদের মনে হয় আপনার কি আমরা পরিবহন আমরা চালাতে পারবো না। প্রত্যেকটা জিনিসেই 25-30% বেড়ে গেছে। টায়ার, টিউব হইতে, লুব্রিক্যান্ট হইতে, পার্টস হতে সব কিছু বেড়ে গেছে। আমরা এমনি দেওয়ালে পেটে গেছে, এই ব্যবসাতে আমরা এখন করবো কি না এটাও এখন আমাদের জন্য দায়বদ্ধতা হচ্ছে। চট্টগ্রামে 1 লাখের বেশি গণ, পণ্য এবং হিউম্যান হলারের মতো যানবাহন রয়েছে যেগুলো ডিজেলেই চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাব্বি, আসলে আমরা তো এই রিপোর্টটিতে দেখছিলাম চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্টে যেমনটা দেখলাম, এবং এখানে কিন্তু যোগাযোগ খাতে যে প্রভাব পড়বে সেটি চলে আসছে। মানে সাধারণ মানুষের যে একটি প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ক্ষেত্রে আমরা যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি যে এই ক্ষেত্রে আর কোন কোন জায়গায় প্রভাব পড়তে পারে। আচ্ছা রাব্বি, আপনাকে যদি বলা, আমি একটু জানাতে চাই, এই যে ডিজেলের দাম সবশেষ বাড়ানো হলো, কেরোসিনের দাম বাড়ানো হলো, এই যে ডিজেল কিংবা কেরোসিন অর্থাৎ যে জ্বালানি তেল, এটি কিন্তু একটি কৌশলগত পণ্য, অর্থাৎ এর প্রভাবটা কিন্তু সব জায়গাতে, অর্থাৎ বহুমাত্রিক একটি প্রভাব। এবং আমাদের দেশে যে পরিমাণ আসলে যে জ্বালানি ব্যবহার করা হয় তার কিন্তু 73%ই ডিজেল। তো সবশেষ যেহেতু এই ডিজেলের দাম 1 লাফে 15 টাকা বেড়েছে, তাহলে নিশ্চয়ই এর প্রভাব কিন্তু সব জায়গাতেই পড়তে শুরু করেছে। আমরা যদি একদিকে তাকাই, আমাদের আগের রিপোর্টেও যেমনটি দেখেছিলাম যে পরিবহন খরচ, সেই পরিবহন খরচ কিন্তু একদিকে বাড়বে। আমরা কিন্তু এরই মধ্যে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কোনো যে শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা, তারা কিন্তু একটি ধর্মঘটে যাওয়ার কথা বলেছেন। তবে আসলে আলটিমেটলি যেটি হবে, যদি পরিবহন খরচ বাড়ে তাহলে কিন্তু সবশেষ এই টাকাটি কিন্তু যাবে যে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের পকেট থেকে কিন্তু এটি পূরণ করতে হবে। তো সেই জায়গাতে বলা হয় যে আসলে মানে মূলত সবার আগে এই জায়গাটিতে যারা সাধারণ মানুষ আছেন তারাই কিন্তু ভিকটিম হতে যাচ্ছেন এই সিদ্ধান্তের। এরপরে আসলে যে স্বাভাবিকভাবে যেহেতু আমরা এই পণ্য পরিবহন এবং সেই পণ্যের জায়গাতে কিন্তু এই যখনই পণ্য পরিবহনের খরচও কিন্তু একইভাবে বাড়বে যদি সব ধরনের পরিবহনের দাম যদি বেড়ে থাকে। তো এই যে তার ফলে কিন্তু আমরা যেটি দেখছি যে দ্রব্যমূল্য যেটি এমনিতেই কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে সাধারণের কতটা নাগালের মধ্যে আছে সেই প্রশ্ন রয়ে গেছে। কিন্তু আবারও যেহেতু জ্বালানি তেলের দাম বাড়লো এবং সেই কারণে যদি যে পণ্য পরিবহনের দাম বাড়ে সে জায়গাতে কিন্তু এখনই কিন্তু বিনিয়োগ এবং আমাদের প্রবৃদ্ধির যে একটা ভালো ইতিহাস আছে এতেও হয়তো প্রভাব পড়বে, এতেও পড়বে। এবং সেই জায়গাতে কিন্তু আপনাকে জানাতে চাই যে আমরা যদি একটু অন্য বিষয়ে যাই, এলপিজির দামও কিন্তু বেড়েছে। আমরা যদি একটু তথ্য যাই তাহলে জুনে দেখি 842 টাকা এবং সেটি এপ্রিলে এসে হলো 975 টাকা। এই যে বৃদ্ধির হারটা, এটার যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করেন এবং তা কতটা যৌক্তিক পর্যায়ে হচ্ছে। রাব্বি, আসলে যদি বলতে যাই যে আজকে কিন্তু ঠিক একই দিন যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনার বিআরসির তরফ থেকে
যে আদেশটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু আরও যে 4.29% দাম বৃদ্ধির আদেশ দেওয়া হলো। তো আমরা কিন্তু সেখানে একটি তুলনামূলক একটি চিত্র তৈরি করেছি যে আসলে আগে কি অবস্থায় ছিল এবং পরবর্তীতে কি অবস্থায় দাঁড়ালো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রথমে তারা গত এপ্রিলে তাদের দাম ঘোষণা করেছিল এলপিজির দাম। তারপরে কিন্তু যে এপ্রিল মে মাসে কিছুটা কমেছিল, জুনেও কিছুটা কমেছিল, কিন্তু তারপর থেকেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে জুলাইয়ে বেড়েছে, অগাস্টে বেড়েছে, সেপ্টেম্বর, অক্টোবর এবং যে নভেম্বর, এই টানা 5 মাস কিন্তু এলপিজির দাম বেড়েছে। অর্থাৎ মানুষের যে একটি বিকল্প যে রান্নাবান্নার কাজের জন্য যে একটি বিকল্প জায়গা ছিল, গ্যাসের বিকল্প, গ্যাস সংযোগ এমনিতেই আমরা জানি যে বন্ধ রয়েছে, সেই কারণেই কিন্তু সরকার বারবার উৎসাহিত করেছিল যে এলপিজির ব্যবহারকে। কিন্তু সেই এলপিজির ব্যবহারও কিন্তু অনেকটা, বা এর যে দাম সেটাও কিন্তু অনেকটা যে মানুষের সাধ্যের বাইরে চলে গেল। গত 5 মাসে 56% মতন দাম বেড়েছে আমি যদি যে জুনের সঙ্গে তুলনা করি, এবং সে জুনের থেকে বর্তমানে এসে 471 টাকা কিন্তু বেড়েছে, অর্থাৎ যে 12 কেজি যে সিলিন্ডার সেটির বিপরীতে। আমরা এতক্ষণ যে দামটি বিশ্লেষণ করেছিলাম সেটি কিন্তু যে 12 কেজি সিলিন্ডারের বিপরীতে। অর্থাৎ বলা যায় যে এতদিন পর্যন্ত সরকার যে উৎসাহিত করেছিল যে এলপিজিকে, সেটিও কিন্তু সাধারণ মানুষের আসলে যে অনেকটি নাগালের কতটা রইল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। তো এই ছিল আজকে আমাদের বিশ্লেষণে। জ্বালানি তেলের বৃদ্ধি এবং এতে দৈনন্দিন জীবনে প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাই রবিন। বাংলাদেশ এখন বদলে গেছে। পুরো দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ পরিস্থিতিতে দেশ এখন সবার চেয়ে এগিয়ে। লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশিদের নিয়ে নিশ্চিন্তে দেশে বিনিয়োগ করতে পারেন। গেল এক দশকে নীতিগত ও অবকাঠামোগত পরিবর্তনে দেশে বড় একটা গতিশীলতা এসেছে অর্থনীতি তথা বিনিয়োগের ক্ষেত্রে। শত প্রতিকূলতা সত্ত্বেও ছোট এই ভূখণ্ডের বিভিন্ন সাফল্যগাথা বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে বিনিয়োগের সুযোগ তৈরির চেষ্টায় এবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে রোড শোর আয়োজন করেছে সরকার। বৃহস্পতিবার লন্ডনে স্থানীয় সময় সকালে ভার্চুয়াল মাধ্যমে এই ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। অনলাইনে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। To create an ever more prosperous and environmentally sustainable future. এই আয়োজনে অনলাইন মাধ্যমে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস। তাদের মতে বাংলাদেশের এই উন্নয়ন পরবর্তী 50 বছরের সম্পর্ক দৃঢ়করণে ভূমিকা রাখবে। To witness Bangladesh's incredible development into the confident and proud partner of today. দেশের বদলে যাওয়া বিভিন্ন সুযোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ঠিকানা বাংলাদেশ। জানান, সিলেটের ইকোনমিক জোনে ব্রিটিশ ব্যবসায়ীরা সুযোগ নিতে পারেন। ব্রিটিশ ইনভেস্টরস আছে, তাদেরকে পার্টনার করে নিয়ে আসেন, তাদের সাথে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করেন, সব রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। এ সময় ব্যবসার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রধান প্রবাসী বাংলাদেশিদের কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। কৃষিভিত্তিক বা খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলেন, তাহলে একেবারে তাজা শাক সবজি, মাছ, ফল মূল সব নিয়ে আসতে পারবেন। কারণ আমাদের কৃষিতে বিপ্লব ঘটেছে, সারা বছরই আমরা সব ধরনের সবজি এবং সবকিছু উৎপাদন করতে পারি। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, শিল্প উন্নয়নের পরিবেশ সহ দেশের বর্তমান পরিস্থিতি বিদেশিদের কাছে স্পষ্ট করতেই এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। শাতিলা শারমিন, সময় সংবাদ। আপিল নিষ্পত্তির আগে যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা বলেন, সমস্ত প্রক্রিয়া মেনেই ফাঁসির রায় কার্যকর করা হয়। কোনো কারণে জেল আপিল ও সাধারণ আপিল শুনানি মন্ত্রণালয়ে না চলায় এই বিভ্রান্তি হয়েছে। তবে এ নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী নিজেও। 1994 সালের 28 জন চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার মনোয়ার হোসেন। 2008 সালের 17 এপ্রিল 3 জনের ফাঁসির আদেশ দেন আদালত। 2013 সালে 2 জনের ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে তাদের পরিবার। চলতি মাসের 3 তারিখ মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। আসামির সঙ্গে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে 4 বছর আগেই। অভিযোগে
বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। জানান, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের তথ্য সঠিক নয়। আমার কাছে যে তথ্যাদি আছে সেটার সাথে যেই খবর প্রকাশ হয়েছে তার কিন্তু মিল নাই। জেল অ্যাপিলটার শুনানি শেষে বিচারিক আদালত এবং হাইকোর্টের যে রায় সেটাকে বহাল রাখা হয় এবং তারপরে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারা কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। সেই আবেদন নাকচ করার পরে তারপরে তাদের ফাঁসি কার্যকর করা হয়। তার মতে হয়তো পরিবারের আপিল ও জেল আপিল একসাথে চলেনি, তাই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে জেল আপিল ও সাধারণ আপিল কেন একসঙ্গে চলেনি সেই প্রশ্ন তোলেন মন্ত্রী নিজেও। আমি জানি না এই যে আপিলটা কবে তাদের দাখিল করা হয়েছিল বা কেন জেল আপিলটা এই যে নর্মাল আপিল যেটা করা হয়েছে সেটার সাথে একসাথে হলো না। অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব নিয়ম মেনেই ফাঁসি কার্যকর করা হয়। একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ, সেই স্টেপই আসছে। কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। যদিও এই ঘটনায় ক্ষতিপূরণও বিচার বিভাগে তদন্ত চাইছে ভুক্তভোগীদের পরিবার। আগামী সপ্তাহে নিয়মিত আপিল আবেদনের শুনানির কথাও রয়েছে। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আপিল বিভাগের শুনানি নিষ্পত্তি হওয়ার আগেই কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলে তা হত্যাকাণ্ড বলে গণ্য হবে, এমনটাই বলছেন আইন বিশেষজ্ঞরা। সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী আপিল শুনানি চলাকালীন হাইকোর্টের রায় স্থগিত হলে শুনানি শেষ হওয়ার আগে দণ্ড কার্যকরের কোনো সুযোগ আইনে নেই বলে জানান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের দাবি, ডিজিটাইজেশনের অভাবে মকিম ঝড়ুর শুনানি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। অপরাধ করলে আছে সাজার বিধান, তবে আসামির ন্যায় বিচার পাওয়ার বিধান রাখা হয়েছে বাংলাদেশ সংবিধান সহ দেশের প্রচলিত আইনে, যেখানে বিচারিক আদালত কারো বিরুদ্ধে সাজা ঘোষণা করলে উচ্চ আদালতে আপিল করার অধিকার পান অভিযুক্ত ব্যক্তি। হাইকোর্টের রায়ের পর নিয়ম অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আপিল করেন, এরপর রিভিউ আবেদনের সুযোগ। তবে এমন নিয়মের ব্যত্যয় ঘটেছে চুয়াডাঙ্গার একটি হত্যা মামলার 2 আসামি মকিম ও ঝরুর ক্ষেত্রে। আপিল বিভাগে শুনানি শুরুর 4 বছর আগে মকিম ঝরুকে ফাঁসি কার্যকর করে যশোর কারা কর্তৃপক্ষ। আর এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন এটি একটি হত্যাকাণ্ড। আপিল বিভাগের আপিল ছাড়াই এই 2 ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, তো সেটি তো আইনের ভাষায় সোজা কথায় খুন। কারণ এই বিচারিক প্রক্রিয়া বহির্ভূতভাবে কাউকে ফাঁসি দেওয়াটা সোজা কথায় খুন। সংবিধানের 103 অনুচ্ছেদের সুস্পষ্ট নির্দেশ থাকার পরও মকিম ঝরুর আপিল শুনানি নিষ্পত্তির আগে তাদের মৃত্যুদণ্ড দেয়ায় দোষীদের তদন্ত করে সাজা দেওয়ার দাবি জানান আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তদন্ত তো অবশ্যই হতে হবে, তদন্ত হলে এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। এদিকে মকিম ঝরুর ঘটনার জন্য কার্যতালিকার অ্যানালগ সিস্টেমকে দায়ী করে অ্যাটর্নি জেনারেল বলেন, ডিজিটালাইজেশন হলে বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হতো না। আমাদের দেশে তো এখনও তো অ্যানালগ সিস্টেম, এটা তো ডিজিটাল দিয়ে হয়নি যে না একটা দিলেই সব ওনার কি আসে না সব চলে আসবে। সেটা সিস্টেমের সমস্যার কারণে এটা আমি মনে করি আইনজীবীদের দায়িত্ব হচ্ছে যে আদালতের ইয়েতে নিয়ে আসা, নজরে নিয়ে আসা যে আপনার এই আপিলের সাথে একটা আপিল আছে। এই 2 আসামির ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোনো প্রার্থী ভোট চলাকালে ঝামেলা করলে তদন্ত সাপেক্ষে 1 ঘন্টার মধ্যে প্রার্থিতা বাতিল করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে ভার্চুয়ালি এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগেই অগ্রিম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারেন এবং জানতে পারেন, তাহলে এটা সুবিধা হবে। যদি কোনো আচরণবিধি ভঙ্গের ব্যাপারে কোনো রকমের অভিযোগ পায়, আমরা সাথে সাথে তাৎক্ষণিকভাবে সেটা ব্যবস্থা নেই। 1 ঘন্টা আমরা সেটা বিলম্ব করি না। রিটার্নিং অফিসার যদি মনে করে তার নির্বাচনের কোনো জায়গায় নির্বাচন পরিবেশ ভালো না, তাহলে সেই এলাকার সেই ইউনিয়নের নির্বাচন আমরা বন্ধ করে দেবো সাথে সাথে। যদি কোনো প্রার্থী তার নির্বাচনের আচরণবিধি ভঙ্গের কারণে নির্বাচন যদি চ্যালেঞ্জিং হয়, সাথে সাথে আমাদেরকে জানালে আমরা একটু তদন্ত করি, তদন্ত করে যদি সঠিক পাওয়া যায় সেই প্রার্থীতা বাতিল করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।
সামাজিক মাধ্যম ব্যবহার করে জঙ্গিবাদে জড়িয়েছেন জেএমবির সামরিক শাখার প্রধান আবু বাসের। 2018 সালে গ্রেফতারের পর জামিনে বেরিয়ে 2020 সালে পল্টনের পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ ঘটায় বাসির। এমন তথ্য দিয়েছে সিসিটিসি। 2020 সালের 24 জুলাই রাতে পল্টন পুলিশ চেকপোস্টের পাশে বিস্ফোরণের ঘটনায় জেএমবির সামরিক শাখার সদস্য আবু বাসিরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সংস্থাটি জানায় 2018 সালে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে আবু বাসিরকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে জামিনে বেরিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন তিনি। বনে যান 90 জেএমবির সামরিক শাখার সদস্য। পরে পল্টনের ঘটনায় জঙ্গি অপারেশনে সরাসরি অংশ নেয় বাসির। অন্যদিকে জঙ্গিবাদে জড়ানোয় তাকে সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে রাখতে জেল কর্তৃপক্ষকে চিঠি দেয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেই হিসেবে গোয়েন্দা নজরদারিতে আসে আবু বাসির। বুধবার তাকে মিরপুর মাজার রোড থেকে গ্রেফতার করে সিটিটিসি। সে 2017 সালে এই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় ফেসবুকের মাধ্যমে। জেল হাজতে থাকার পর জামিন পেয়ে পুনরায় আবার এই সংগঠনে উদ্বুদ্ধ হয়। এদিকে ভোররাতে দুবাই থেকে আসা ফ্লাইট টার্গেট করে বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুর্ধর্ষ ডাকাত গ্রুপ তৈয়ব বাহিনীর প্রধান সহ 5 জনকে আটক করেছে পুলিশ। এ সময় স্বর্ণালংকার, পিস্তল, গুলি ও ওয়্যারলেস সেট জব্দ করা হয়। সে ব্যক্তিগতভাবে একটি উপজেলার সে বিএনপির অঙ্গ সংগঠনের একজন সভাপতি। ভোররাতের দিকে যেহেতু এই সমস্ত ডাকাতিগুলো তাদের টার্গেট গ্রুপ ছিল সাম্প্রতিককালে শ্রমিক যারা বিদেশ থেকে আগত। তৈয়ব বিএনপির একটি উপজেলা ইউনিটের প্রধান বলে দাবি করেছে পুলিশ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে লন্ডনে রোড শোর উদ্বোধন হয়েছে আজ। ইনভেস্টমেন্ট সামিটের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, রাব্বি, বাংলাদেশ যে বিনিয়োগের অপার সম্ভাবনা এখন সৃষ্টি হয়েছে সেই চিত্র এই প্রবাসীর মাঝে তুলে ধরার জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আয়োজিত করেছে রোড শো। লন্ডনের কুইন এলিজাবেথ II সেন্টারে আজ অনুষ্ঠিত হওয়া এই রোড শোর উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন প্রবাসীরা যেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ায় এবং সেই জন্য সর্বত্র সহযোগিতা তিনি দিয়েছেন। যদি প্রয়োজন হয় তিনি বিশেষ ব্যবস্থা করবেন। এবং এছাড়া এসব আশ্বাসে কিন্তু এখানকার যারা ব্রিটিশ প্রবাসী এবং তৃতীয় প্রজন্ম রয়েছেন এবং যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু আশাবাদী হচ্ছেন এবং বিভিন্ন সম্ভাবনা যেসব খাত রয়েছেন সেসব খাতগুলো নিয়ে কিন্তু তারা কৌতূহলী হচ্ছেন, জানতে চাচ্ছেন যে কোথায় কোথায় বিনিয়োগ করা আছে এবং বিনিয়োগের যে রিটার্ন, যে অর্থ কিংবা যে মূল্য কিংবা যে লভ্যাংশ সেটিও ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কিন্তু বেশ কৌতূহলী হচ্ছেন। এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী সানবীর রূপাল। তিনি বাংলাদেশ থেকে এসেছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে রোড শোর থেকে বাংলাদেশের প্রাপ্তিটা কি হতে যাচ্ছে। শোয়েব ভাই, এর আগেও কিন্তু বিভিন্ন জায়গাতে রোড শো করেছে, বিএসসিসির আয়োজনে সেই রোড শোগুলো হয়েছে। যেমন সবশেষ রোড শো হয়েছিল সুইজারল্যান্ডে এবং সেখান থেকেও তারা একটা সম্ভাবনা দেখতে পেয়েই তারপরে লন্ডনের রোড শোটি আয়োজন করে এবং এই রোড শোর মাধ্যমে যেটি তারা বোঝাতে চাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের যে ইমেজ ক্রাইসিস, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে একটি দেশ, সেই ইমেজ ক্রাইসিসটি যাতে না থাকে এবং বিশ্বের বুকে বাংলাদেশ যেন একটি অপসম্ভাবনাময় দেশ হিসেবে আলোকিত হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। এবং বিগত 10 থেকে 12 বছরের মধ্যে বাংলাদেশ যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রবাসী বাংলাদেশের জন্য, বিশেষ করে যারা লন্ডন প্রবাসী আছেন তাদের জন্য সিলেটে একটি অর্থনৈতিক অঞ্চল করার কথাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে যারা এখানে প্রবাসী বাংলাদেশে ছাড়াও বিদেশি বিনিয়োগ করে আছেন তারা যেন বাংলাদেশের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে বাংলাদেশের শেয়ার মার্কেটেও বিনিয়োগ করে, পাশাপাশি বন্ড মার্কেটটিকে স্ট্রং করার জন্যই এই রোড শো এর আয়োজন করা হয়েছে। তো এই রোড শোটি শেষ হবে 8 তারিখে ম্যানচেস্টার সিটিতে। সেখানে আরও একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের মধ্য থেকে এই রোড শোর সমাপ্তি ঘোষণা করা হবে। তো সবাই, এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য। এবং এই রোড শোতে কিন্তু প্রবাসী বাংলাদেশে কিন্তু আগ্রহ বেশ রয়েছে। এই ছিল লন্ডন থেকে সবশেষ। লন্ডনে ইনভেস্টমেন্ট সামিটের সবশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির, তার সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। সারা দেশে উদযাপন হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি। এই মুহূর্তে রমনা কালী মন্দিরে আছেন রিপোর্টার হাসিবুল হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। হাসিব, রাব্বি, আপনি যেমনটা জানেন যে আমরা এখন আছি রাজধানীর রমনা কালী মন্দিরে। এখানে কিন্তু এই 5টা মণ্ডপে ব্যাপকভাবে হচ্ছে যে পূজা পালিত হচ্ছে
এর আগে কিন্তু সন্ধ্যার শুরুর দিকে কিন্তু এখানে দীপাবলি প্রজ্বলন করে যে প্রদীপ প্রজ্বলন করে তার মাধ্যমে কিন্তু সম্প্রীতির ডাক দেওয়া হয়েছে। শুরু থেকে আমরা এখানে যারা ছিলেন কমিটি তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে শান্তিপূর্ণভাবে এখানে পালিত হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে কঠোর নজরদারিতে রেখেছে যেন কোনো প্রকার অশুভ কোনো কিছু না ঘটে। পাশাপাশি এখানে পুরো মণ্ডপ যে 5টি মণ্ডপ পুরোটাই কিন্তু সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি, তারা শুরু থেকে আমাদেরকে বলছিলেন তাদের সবার একটাই প্রত্যাশা যে দেশ সম্প্রীতির যে বন্ধন সাথে হচ্ছে যে বাংলাদেশ গড়ে উঠবে, দেশে কোনো প্রকার অশুভ শক্তি থাকতে পারে না। আর তাদের সকলের প্রত্যাশাও কিন্তু এরকম যে মা কালীর কাছে তাদের সবার প্রত্যাশা যে প্রার্থনা যে তাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে এবং সকল প্রকার অশুভ শক্তি বিনাশ ঘটবে। এছাড়া এখানে শুরু থেকেই হচ্ছে ব্যাপকভাবে যে দীপাবলি প্রজ্বলন করা হয়েছে। দীপাবলি প্রজ্বলন শেষে কিন্তু আপনার এখনও পূজা শুরু হবে আর রাত 12টা 1 মিনিটে, এখনও প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বাকি আছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 12টা 1 মিনিটে যে পূজা শুরু হবে তার আগে কিন্তু মায়ের চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করা হবে। প্রাণ প্রতিষ্ঠান করার পরে কিন্তু যে পুষ্পাঞ্জলি দিয়ে আরতির মাধ্যমে সেই পূজা শেষ করা হবে। আর ধর্মীয় এখানে যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পালন করা হবে। আর মা কালী শ্যামা দেবী যিনি শান্তি সংহতি এবং সম্প্রীতির মাধ্যমে তারা হচ্ছে যে বিষয়গুলো জানাবেন। তো এখানের যে কালী মন্দিরে যে 5টি মণ্ডপ আছে সেই মণ্ডপগুলোতে কিন্তু উৎসবমুখরভাবে পালিত হচ্ছে। তো রাব্বি, আমার কাছে এই ছিল এখনকার মতো। দীপাবলি উৎসব উদযাপনের সবশেষ নিয়ে রমনা কালী মন্দির থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুল হাসান। বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের ট্যাবলেট অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। অনুমোদন দিলেও আক্রান্ত রোগীদের ট্যাবলেটটি সেবনের নিয়মের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানেনি ব্রিটিশ সরকার ও ন্যাশনাল হেলথ সার্ভিস। এর আগে কোভিড ট্যাবলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানায় পরীক্ষামূলক ব্যবহারে আশা জাগানো ফল দেখানোর দাবি করা ওই ওষুধ কিনতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশ। আবারও টি-20 বিশ্বকাপের খবর। বিশ্ব আসরে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগেই এবার ভালো করতে পারেনি বাংলাদেশ। তারপরও কেমন ছিল তাদের পারফরমেন্স, সে তথ্য বিস্তারিত জানতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক হাসান শিমুল। শিমুল, আসলে এবারের গল্পটা হয়তো ভিন্ন রকম হতে পারত, কিন্তু গল্পটা আসলে ব্যর্থতায় পুরোপুরি ভরপুর। যেই দিকেই তাকান সেদিকেই ব্যর্থতা। কোন জায়গাটা থেকে আসলে আপনি গল্পটা শুরু করবেন? নিশ্চয়ই রাব্বি, আসলে আমরা যে স্বপ্ন দেখেছিলাম 18 কোটি বাঙালি যে স্বপ্ন দেখেছিল বিশ্ব মঞ্চে, তার একটা করুণ মৃত্যু হয়েছে। বাংলাদেশ দল বিশ্বকাপে যাওয়ার আগে যদি অধিনায়কের কথা বলি, সাকিব আল হাসানের কথা বলি, তারা কিন্তু আমাদেরকে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল। আসলে কোন জায়গাটায় আসলে কথা বলবো সেটাই আসলে এখনও একটা বড় প্রশ্ন। যদি বলি যে একবারে সবচেয়ে দৃষ্টিকটু জায়গা কোনটা ছিল, নিশ্চয়ই বলতে হবে যেই ক্যাচ মিসগুলো হয়েছে বাংলাদেশের। এই ক্যাচ মিসের কারণে কিন্তু আমরা বেশ কয়েকটা একেবারে জেতা ম্যাচে আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। ক্যাচ মিসগুলো যদি আপনাকে দেখাই তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই গোটা আসলে অর্থাৎ বাংলাদেশ যখন কোয়ালিফায়ার খেললো তারপর থেকে এখন পর্যন্ত কিন্তু যে ম্যাচগুলো খেলেছে সেখানে কিন্তু 11টি ক্যাচ মিস করেছে বাংলাদেশ দল। সেই জায়গায় যদি আপনি দেখেন যে শ্রীলঙ্কার বিপক্ষে যে 2টি ক্যাচ মিস করেছেন লিটন কুমার দাস, এই ক্যাচ দুইটার কথা বলতে হয়, কারণ সুপার 12-এর প্রথম ম্যাচটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, যে ম্যাচটা বাংলাদেশের একেবারেই গ্রিপে ছিল বলা চলেছে। সেই জায়গায় যদি এই 2টা ক্যাচ মিস না হতো, রাজাপাকসা এবং আসালাঙ্কার যে 2টি ক্যাচ, এই 2টা ব্যাটসম্যানই কিন্তু বাংলাদেশকে ভুগিয়েছে এবং তারা জয়টা তুলে নিয়েছে। তখন শ্রীলঙ্কার বিপক্ষে যখন হেরে যায় সেখান থেকে কিন্তু বাংলাদেশ একেবারে মোরালি একটা ডাউন হয়ে যায়, যে কারণে কিন্তু পরবর্তীতে আর শিমুল, ক্যাচ মিসের মহড়া যেটা কথা বললেন, দুর্ভাগ্য হলেও সত্য। অন্য ডিপার্টমেন্টগুলোর কি অবস্থা? অন্য ডিপার্টমেন্টেও আসলে আপনাকে কোনো আশার কথা শোনাতেই পারবো না। আসলে বাংলাদেশের এই পর্যন্ত যে বিশ্বকাপ চলছে, এই বর্তমান বিশ্বকাপে যে সর্বনিম্ন স্কোরগুলো হয়েছে, সেই সর্বনিম্ন স্কোরগুলোর মধ্যে বাংলাদেশের কিন্তু 2টা স্কোর। আজকে যেই ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়েছে সেখানে 73 রানে অল আউট হয়েছে, তার আগে মাত্র 84 রানে অল আউট হয়েছে। আর তাছাড়া যদি দেখি যে আসলে ব্যাটিংয়ের আর বাকি যেই বিষয়গুলো, আমরা আসলে টি-20 ক্রিকেটে কিন্তু নর্মালি যে টপ অর্ডারের ব্যাটসম্যানরা তারাই কিন্তু দায়িত্ব পালন করে। আপনি যদি নাইম শেখ, লিটন দাস,
সাকিব আল হাসান ইনজুরির কারণে 2টি ম্যাচে নেই, তারপরেও কিন্তু তাকে দিয়ে আসলে খুব বেশি যে আমরা মানে প্রত্যাশা পূরণ করতে পারিনি। সেই জায়গা থেকে মুশফিকের ব্যাটিংটা নিয়ে সবসময় আসলে প্রশ্ন ছিল, এই ফরম্যাটে তাকে আসলে মানে কতটুকু এখনো পর্যন্ত তিনি যোগ্য। যদি স্কোর লাইনটা দেখেন, শ্রীলঙ্কার বিপক্ষে 57 রান ছাড়া কিন্তু খুব বেশি তার স্কোর নেই। আজকেও কিন্তু 1 রানে আউট হয়েছেন এবং কি 0 রানে আউট হয়েছেন। তার আগের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হয়, অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, তার কাছেও একটা প্রত্যাশা ছিল, কিন্তু পুরাটা মানে আসরে তিনি কিন্তু সেই তবে আরেকটি কথা, এখানে কিন্তু সিনিয়রদের নিয়ে আশা জাগানোর কথার পরেও আমরা কিন্তু এবারের বিশ্বকাপে জুনিয়র বিশেষ করে যারা নতুন নবাগত ছিলেন, জুনিয়রদের কথা যেটা বলছেন আসলে আফিফের কথা বলতে হয়, মেহেদির কথা বলতে হয়, বা শামীমকে 2টি ম্যাচে খেলানো হয়েছে, তাছাড়া তাদের কাছে তারাও কিন্তু খুব একটা আশার আমাদের দেখাতে পারে নাই। আর বোলিং এর কথা যদি বলি, আসলে বাংলাদেশের বোলিংটা আসলে যেই এই বিশ্বকাপ অর্থাৎ টি20 ফরম্যাটে যাদের উপর সবচেয়ে বেশি ভরসা, মোস্তাফিজ, সাকিব, তাদের এবারের পারফরমেন্স আইপিএল থেকে এসে কিন্তু আসলে বিশ্বকাপে স্কোয়াডে যোগ দেওয়ার পরে বিশ্বকাপের ম্যাচগুলো যখন খেলেছে অনেকটা ক্লান্ত মনে হয়েছে, যে কারণে আসলে তাদের যে মানে ছন্দটা সেটা আমরা দেখতে পাইনি, যে কারণে বাংলাদেশকে ভুগতে হয়েছে। আসলে শিমুলা, এবারে টি20 বাংলাদেশের যে ব্যর্থতা, এগুলো আসলে এই স্বল্প সময়ে শেষ করা যাবে না। শিমুলা, আপনি আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোয় কাল থেকে পণ্য পরিবহন বন্ধ। পাচার ঠেকানোর উদ্দেশ্য বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। টানা 5 মাস বাড়ল এলপিজির দাম। বদলে যাওয়া বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা। প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। লন্ডন ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন। এবং যশোর কারাগারে 2 আসামির ফাঁসি কার্যকরে নিয়মের ব্যত্যয় হয়নি বললেন আইনমন্ত্রী। জেল আপিল ও সাধারণ আপিল সমান্তরালে না চলায় বিভ্রান্তি। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।